বয়কট হল এক ধরনের অহিংস প্রতিবাদ। এর মাধ্যমে কোনো পণ্য, ব্যক্তি, সংগঠন বা দেশকে উদ্দেশ্যমূলকভাবে প্রত্যাখ্যান বা বর্জন করা হয়। সাধারণত নৈতিক, সামাজিক, রাজনৈতিক বা পরিবেশগত কারণে কোনো কিছুর প্রতি বিরোধিতা বা অসন্তোষ প্রকাশ করার জন্য বয়কট করা হয়। সহজভাবে বলতে গেলে, যখন আপনি কোনো কিছুতে আপত্তি জানানোর জন্য সেটার সাথে লেনদেন বা সম্পর্ক ছিন্ন করেন, সেটাই হল বয়কট। যেমন, পণ্য বয়কট, কোনো নির্দিষ্ট কোম্পানির পণ্য না কেনা, কারণ আপনি তাদের নীতি বা কার্যকলাপের সাথে একমত নন। ব্যক্তি বয়কট, কোনো ব্যক্তির সাথে মেলামেশা বা সম্পর্ক না রাখা, তাদের আচরণে প্রতিবাদ জানানোর জন্য। দেশের পণ্য বয়কট, কোনো দেশের পণ্য কেনা থেকে বিরত থাকা, তাদের রাজনৈতিক বা সামাজিক নীতির প্রতিবাদে। বয়কটের মূল উদ্দেশ্য হল যার বিরুদ্ধে প্রতিবাদ করা হচ্ছে তাকে অর্থনৈতিক বা সামাজিক ক্ষতির সম্মুখীন করে তাদের আচরণ বা নীতি পরিবর্তন করতে বাধ্য করা। এটি ভোক্তাদের সক্রিয়তার একটি রূপ, যেখানে মানুষ তাদের ক্রয় ক্ষমতা ব্যবহার করে পরিবর্তনের জন্য চাপ সৃষ্টি করে। বয়কট শব্দটি এসেছে ১৯তম শতাব্দীর আইরিশ ভূসম্পত্তির ব্যবস্থাপক ক্যাপ্টেন চার্লস বয়কটের নাম থেকে। তিনি যখন কৃষকদের ভাড়া কমাতে রাজি হননি, তখন কৃষকরা তার সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে, যা পরবর্তীতে বয়কট নামে পরিচিতি লাভ করে। বয়কট শব্দটি কোথা থেকে এসেছে তার একটি চমকপ্রদ ইতিহাস আছে। এই ধারণাটি একজন বিশেষ ব্যক্তির নামের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ক্যাপ্টেন চার্লস কানিংহাম বয়কট ১৮৮০ সালের দিকে আয়ারল্যান্ডে একজন ইংরেজ ভূসম্পত্তির ব্যবস্থাপক, ল্যান্ড এজেন্ট ছিলেন ক্যাপ্টেন চার্লস কানিংহাম বয়কট। তিনি আয়ারল্যান্ডের কাউন্টি মেয়োতে লর্ড আর্নের বিশাল জমিদারির দেখভাল করতেন। তার কাজ ছিল কৃষকদের কাছ থেকে নিয়মিত খাজনা আদায় করা। সেই সময় আয়ারল্যান্ডে জমির মালিকানা ও খাজনা নিয়ে তীব্র অসন্তোষ ছিল। ফসল ভালো না হওয়ায় কৃষকরা খাজনা কমানোর দাবি জানাচ্ছিল। আইরিশ ন্যাশনাল ল্যান্ড লীগ নামের একটি সংগঠন, যার নেতৃত্বে ছিলেন জনপ্রিয় নেতা চার্লস পার্নেল, কৃষকদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছিল। সামাজিক বর্জন ও বয়কট শব্দের উৎপত্তি ১৮৮০ সালে যখন কৃষকরা খাজনা কমানোর দাবি জানাচ্ছিল, তখন ক্যাপ্টেন বয়কট সেই দাবি প্রত্যাখ্যান করেন এবং বেশ কয়েকজন কৃষককে তাদের জমি থেকে উচ্ছেদ করার চেষ্টা করেন। এর প্রতিবাদে চার্লস পার্নেল এক নতুন ধরনের অহিংস প্রতিবাদের ডাক দেন। তিনি কৃষকদের নির্দেশ দেন, যারা ল্যান্ড লীগের দাবি মানবে না, তাদের সাথে যেন কোনো সম্পর্ক না রাখা হয়। এই নীতির প্রথম শিকার হন ক্যাপ্টেন বয়কট। কৃষকরা তার জমিতে কাজ করা বন্ধ করে দেয়। তার বাড়ির কর্মচারীরা তাকে ছেড়ে চলে যায়। স্থানীয় দোকানদাররা তাকে কোনো জিনিস বিক্রি করতে রাজি হয় না। এমনকি ডাকপিয়নও তার চিঠি বিলি করা বন্ধ করে দেয়। তাকে সামাজিকভাবে সম্পূর্ণরূপে একঘরে করে দেওয়া হয়। কেউ তার সাথে কথা বলত না বা লেনদেন করত না। এই অভিনব প্রতিবাদের পদ্ধতিটি স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সেই সময়কার সংবাদ মাধ্যম, বিশেষ করে লন্ডনের সংবাদপত্রগুলিতে এই ঘটনা ফলাও করে প্রচারিত হয়। আইরিশ একজন যাজক, ফাদার ও ম্যালি, এই একঘরে করার পদ্ধতিটিকে বয়কট করা, টু বয়কট বলে বর্ণনা করেন, কারণ অস্ট্রাসাইজ, একঘরে করা, শব্দটি স্থানীয় কৃষকদের জন্য বেশ কঠিন ছিল। এভাবেই বয়কট শব্দটি জনপ্রিয় হয়ে ওঠে এবং ১৮৮৮ সালের মধ্যে এটি অক্সফোর্ড ডিকশনারিতেও স্থান পায়। ঐতিহাসিক প্রভাব ক্যাপ্টেন বয়কটের এই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বয়কট শব্দটি একটি নির্দিষ্ট প্রতিবাদের পদ্ধতি হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করে। এরপর থেকে বিভিন্ন সময় মানুষ তাদের দাবি আদায় বা অন্যায়ের প্রতিবাদ জানাতে এই কৌশল ব্যবহার করে আসছে, যা গান্ধী থেকে শুরু করে আধুনিক কালের বিভিন্ন সামাজিক আন্দোলনে দেখা গেছে। সুতরাং বয়কটের ধারণা এসেছে একটি নির্দিষ্ট ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে, যেখানে সাধারণ মানুষের সংঘবদ্ধ অহিংস প্রতিবাদের মাধ্যমে একজন ক্ষমতাশালী ব্যক্তির উপর চাপ সৃষ্টি করা হয়েছিল। ক্যাপ্টেন চার্লস কানিংহাম বয়কট চার্লস কানিংহাম বয়কট ছিলেন একজন ইংরেজ ভূসম্পত্তির ব্যবস্থাপক, যার নাম থেকেই বিশ্বজুড়ে পরিচিত বয়কট শব্দটি এসেছে। তার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হল। জন্ম ও আদি জীবন চার্লস কানিংহাম বয়কট ১৮৩২ সালের ১২ই মার্চ ইংল্যান্ডের নরফোকে জন্মগ্রহণ করেন। তার পারিবারিক নাম প্রথমে বয়ক্যাট ছিল, কিন্তু ৯ বছর বয়সে তার পরিবারের পক্ষ থেকে এটি পরিবর্তন করে বয়কট রাখা হয়। ছোটবেলা থেকেই তার সামরিক বাহিনীতে যোগদানের ইচ্ছা ছিল। তিনি রয়্যাল মিলিটারি একাডেমি ভর্তি হলেও চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি।
তবে বাবার অর্থের সাহায্যে 1849 সালে তিনি ব্রিটিশ আর্মিতে ক্যাপ্টেন হিসেবে যোগ দেন। আয়ারল্যান্ডে আগমন ও ভূমিকা সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর 1873 সালে বয়কট আয়ারল্যান্ডের কাউন্টি মেয়োতে অবস্থিত লর্ড আর্নের একটি বিশাল জমিদারির ব্যবস্থাপক ল্যান্ড এজেন্ট হিসেবে কাজ শুরু করেন। তার প্রধান কাজ ছিল কৃষকদের কাছ থেকে নিয়মিত খাজনা আদায় করা এবং জমিদারির দেখাশোনা করা। সে সময় আয়ারল্যান্ডে জমির মালিকানা এবং খাজনার হার নিয়ে তীব্র অসন্তোষ ছিল। কৃষকরা প্রায়শই উচ্চ খাজনা এবং উচ্ছেদের হুমকির মুখে ছিল। ল্যান্ড লিগর সাথে সংঘাত 1879 সালে আয়ারল্যান্ডে তীব্র ফসলহানি এবং দুর্ভিক্ষের কারণে কৃষকদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। এ সময় আইরিশ ন্যাশনাল ল্যান্ড লীগ গঠিত হয়, যার নেতৃত্বে ছিলেন চার্লস স্টুয়ার্ট পার্নেল। ল্যান্ড লীগ কৃষকদের পক্ষে জমির খাজনা কমানোর দাবি জানায় এবং অন্যায্য খাজনা আদায়কারী জমিদার ও তাদের এজেন্টদের বিরুদ্ধে অহিংস প্রতিরোধের ডাক দেয়। 1880 সালে ল্যান্ড লীগ ক্যাপ্টেন বয়কটকে 25% খাজনা কমানোর দাবি জানায়, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন এবং কৃষকদের উচ্ছেদ করার চেষ্টা করেন। প্রথম বয়কটের শিকার ক্যাপ্টেন বয়কটের এই পদক্ষেপের প্রতিবাদে চার্লস পার্নেল ল্যান্ড লীগের সদস্যদের নির্দেশ দেন যে কেউ যেন ক্যাপ্টেন বয়কটের সাথে কোনো প্রকার সম্পর্ক না রাখে। এর ফলস্বরূপ বয়কটের ক্ষেতে কাজ করা শ্রমিকরা কাজ করা বন্ধ করে দেয়। তার কর্মচারীরা তাকে ছেড়ে চলে যায়। স্থানীয় দোকানদাররা তাকে কোনো পণ্য বিক্রি করতে অস্বীকার করে, এমনকি ডাকপিয়নও তার চিঠি বিলি করা বন্ধ করে দেয়। তাকে সামাজিকভাবে সম্পূর্ণরূপে একঘরে করে দেওয়া হয়। এই ঘটনা বিশ্বজুড়ে সংবাদ শিরোনাম হয় এবং একজন আইরিশ যাজক এই প্রতিবাদের পদ্ধতিকে বর্ণনা করতে বয়কট শব্দটি ব্যবহার করেন, যা দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে। বয়কট এই পরিস্থিতিতে চরম দুর্দশার শিকার হন। তাকে ফসল তোলার জন্য আলস্টার থেকে সশস্ত্র পাহারায় শ্রমিক আনতে হয়েছিল। শেষ পর্যন্ত 1880 সালের ডিসেম্বরে তিনি আয়ারল্যান্ড ত্যাগ করে ইংল্যান্ডে ফিরে যান। যদিও তিনি পরবর্তীতে আবার আয়ারল্যান্ডে ফিরে আসেন এবং 1886 সাল পর্যন্ত লর্ড আর্নের এজেন্ট হিসেবে কাজ করেন, তবে বয়কট শব্দটি ততদিনে একটি ঐতিহাসিক প্রতিবাদের কৌশল হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। মৃত্যু ক্যাপ্টেন চার্লস কানিংহাম বয়কট 1897 সালের 19 জুন ইংল্যান্ডের সাফোকের ফ্লিক্সটনে 65 বছর বয়সে মারা যান। ক্যাপ্টেন বয়কটের নামটি ইতিহাসের পাতায় একটি নির্দিষ্ট ধরনের প্রতিবাদের সমার্থক হয়ে গেছে, যা মানুষের সংঘবদ্ধ অহিংস প্রতিরোধের শক্তিকে তুলে ধরে।